ফার্স্ট প্রবলেমটা খেয়াল করে বলছি, ইফ দেয়ার ওয়াজ এ রিডাকশন ইন গ্র্যাভিটেশনাল এফেক্ট দেন হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ থিঙ্ক উড চেঞ্জ ইন সাম রেসপেক্ট। যদি গ্র্যাভিটেশনাল এফেক্ট কমে যায় তাহলে ম্যাগনেটিক ফোর্স কমার তো কোনো প্রশ্ন আসছে না। সেকেন্ড বলছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ কজড বাই ইলেকট্রনিক চার্জেস, তাহলে গ্র্যাভিটেশনাল এফেক্ট কমলে তার কোনো এফেক্ট নেই। ভিসকাস ফোর্স ডিউ টু দ্য রেজিস্ট্যান্স ইন মোশন, তাহলে সেখানেও কোনো চেঞ্জ আসার প্রশ্ন নেই। তারপরে হচ্ছে আর্কিমিডিসেস আপলিফট বলতে আমরা বাউয়েন্ট ফোর্সকে বুঝি। তাহলে বাউয়েন্ট ফোর্স মানে হচ্ছে আমরা জানি বাউয়েন্ট ফোর্স মিনস অপসারিত যে তরল তার যে ওজন, দ্য ওয়েট অফ দ্য লিকুইড রিপ্লেসড, তাহলে সেটা আমরা জানি VdG হয়, V ইন্টু ডি লিকুইড ইন্টু জি হয়, এটাই হচ্ছে বাউয়েন্ট ফোর্সের মান। তাহলে বাউয়েন্ট ফোর্স যদি জি চেঞ্জ করে তাহলে বি চেঞ্জ করবে, তাহলে ইফ জি চেঞ্জেস বি উইল চেঞ্জ, তার মানে আর্কিমিডিস আপলিফট যেটা বাউয়েন্ট ফোর্স সেটার মান কিন্তু পাল্টাবে যদি গ্র্যাভিটেশনাল এফেক্ট আমার কমে যায়। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। বলছে টু স্ফেরিক্যাল বডিজ অফ মাস M অ্যান্ড 5m অফ রেডাই R অ্যান্ড 2r, এটা R, এর রেডিয়াস হচ্ছে R আর এর রেডিয়াস হচ্ছে 2r, respectively are released in free space with initial separation between their centers equal to 12r. প্রথমে এই দুই সেন্টারের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 12r। ওকে, এবার বলেছে if they attract each other due to gravitational force only then the distance covered by the smaller body just before collision. তাহলে খেয়াল করো, আমি যদি এখন সবার প্রথমে এদের সেন্টার অফ মাসের এটা ধরে নিই, সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা বের করে নিই, তাহলে কী দাঁড়ায় খেয়াল করো। আমি ধরছি প্রথম যে স্ফেরিক্যাল বডিটা আছে তার সেন্টারটা রয়েছে x=0-তে, আর বড়টার সেন্টারটা নিশ্চয়ই 12r রয়েছে, কারণ বলে দিয়েছে সেন্টার ডিস্টেন্স 12r। তাহলে এখান থেকে x সেন্টার অফ মাস যদি আমি বের করি তাহলে হবে, দেখো এটা m1x1 প্লাস m2x2 বা m1 প্লাস m2, এই ফর্মুলাতে করছি 0 ইন্টু m প্লাস 5m ইন্টু 12r, সেন্টার রয়েছে 12r বাই 5m প্লাস m, দ্যাট ইজ 6m। তাহলে এটা আসে 60mr বাই 6, দ্যাট ইজ 10r। তাহলে 10r ডিস্টেন্সে ওদের এক্স সেন্টার অফ মাস রয়েছে, আমি ধরেছি কোনো একটা জায়গায় আছে এক্স সেন্টার অফ মাস, এটা 10r ডিস্টেন্স, তাহলে এটা হচ্ছে 10r। এবার বলছে কলিশনের আগে প্রথমটা কত দূর, স্মলার বডিটা কত দূর পর্যন্ত যাবে, এইটাই কোয়েশ্চেন। তাহলে কলিশন হচ্ছে কোথাও একটা, ধরো কলিশন হবে এর মধ্যে কোথাও, এ সামনে এগিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে কোনো একটা স্থানে কলিশন হবে, যেহেতু ওদের ওপর বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি তাহলে সেন্টার অফ মাসের যে কোঅর্ডিনেট সেটা কিন্তু আনচেঞ্জড থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্মলার বডিটা যদি এক্স পরিমাণ সামনে সরে যায়, মানে স্মলার যে বডিটা তার সেন্টারটা যদি এক্স পরিমাণ সামনে সরে যায়, ধরো সেই ডিস্টেন্সটা হচ্ছে এরকম, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এটা x=0 আর এটা x=সে এক্স। তাহলে যখন কলিশন হয়েছে তাহলে কলিশন আউটার সারফেসের সাথে হয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা, এই বড় যে বডিটা তার যে সেন্টার অফ মাস তার কোঅর্ডিনেট এখন কি, এটা যদি x=x হয়, এটা যদি x=x হয় তাহলে এটা হবে নিশ্চয়ই x= এইটুকু তো r প্লাস 2r, তাহলে এটা নিশ্চয়ই x প্লাস 3r। তাহলে এখন বড় বডিটার সেন্টার অফ মাস x প্লাস 3r, ছোটো বডিটার সেন্টার অফ মাস x আমি ধরেছি, তার মানে ধরছি স্মলার বডিটার সেন্টার x পরিমাণ সরেছে। তাহলে দেখো আমি সেই ক্ষেত্রে আবার ইকুয়েশন লিখতে পারি, নতুন যে সেন্টার অফ মাস সেটা বললাম xcm ড্যাশ ইকুয়াল টু m ইন্টু x প্লাস 5m ইন্টু x প্লাস 3r হোল বাই 6m।
কিন্তু এখন সেন্টার অফ মাস আর আগের সেন্টার অফ মাস সেম থাকবে, কারণ এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তাহলে সেন্টার অফ মাসের কোনো সরণ হবে না, তাহলে এটা সেই 10r এর কিন্তু সমান হবে, যেটা আমরা আগেই পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো mx প্লাস 5mx 6mx প্লাস 15mr is equal to 60mr। therefore এখান থেকে আমি পাচ্ছি 6x is equal to 45r, that is x equal to 7.5r। তাহলে স্মলার যে বডিটা সেটা 7.5r পর্যন্ত দূরে সরবে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, এখানে অপশন সি। নেক্সট প্রবলেমে যাচ্ছি, বলছি কিপিং দ্য মাস অফ আর্থ কনস্ট্যান্ট ইফ ইটস রেডিয়াস ইজ রিডিউসড টু ইটস 1/4 of its present value, then the period of revolution of the earth about its own axis and passing through the center in hours is কি হবে আর কি এটা বলতে চাইছি, আর্থকে আমরা সলিড স্ফিয়ার ধরে নিচ্ছি, ইনিশিয়াল পিরিয়ড অফ রোটেশন 24 আওয়ার বলে দিয়েছে। তাহলে সিম্পলি এই সমস্ত কেসের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কনজারভেশন সেটা খাটাবো। তাহলে খেয়াল করো, তো আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম আই ওমেগা অ্যাবাউট দ্য সিমেট্রিক্যাল অ্যাক্সিস অফ আর্থ, যেটা হচ্ছে এইটা, এর অ্যাবাউটে অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কনজার্ভ করব। দেয়ারফর I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। তাহলে দেখো এখন বলেছে মাস কনজার্ভড আছে, কিন্তু রেডিয়াসটা আমাকে বলে দিয়েছে 1/4 হয়ে গেছে। তাহলে I1 ওমেগা 1, তাহলে এখান থেকে ওমেগা 2 বাই ওমেগা 1 ইকুয়াল টু I2 বাই I1। সরি I1 বাই I2, I1 বাই I2। দেয়ারফর দেখো I1 হচ্ছে 2/5 mr স্কোয়ার হয়, আমরা জানি সলিড স্ফিয়ার বলেছে, তাহলে 2/5 mr স্কোয়ার, তাহলে 2/5 mr1 স্কোয়ার, আর I2 হচ্ছে 2/5 mr2 স্কোয়ার। m কনস্ট্যান্ট আছে বলেছে, কিন্তু R2 হচ্ছে 1/4 of R1, তাহলে এটা হয়ে যাবে 16। 1/4 মিনস 1/4 হোল স্কোয়ার, 16 হয়ে যাবে। তাহলে ওমেগা 2 বাই ওমেগা 1 আমরা লিখতে পারি, এখন ওমেগা মানে হচ্ছে 2π বাই টি, আর ওমেগা 2π বাই T2, আর এটাকে লেখা যেতে পারে 2π বাই T1, তাহলে এটা হয়ে যাবে T1 বাই T2 ইকুয়াল টু 16। দেয়ারফর T2 ইকুয়াল টু T1 বাই 16, দেয়ারফর 24 বাই 16 এত আওয়ার, সো 1.5 আওয়ার হয়ে যাবে এখন একদিনের ভ্যালু। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হোয়াট উইল বি দ্য ডিউরেশন অফ দ্য ডে ইফ দ্য আর্থ সাডেনলি shrinks to 1/27 of its original volume, mass remaining unchanged। তো বলেছে দেখো V2 is equal to 1/27 into V1, therefore V2 means 4/3 R2 cube is equal to 127 into 4/3 by R1 cube, that is R2 equal to R1 by 3। so এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন খাটাই, I1 omega 1 equal to I2 omega 2, therefore omega 2 by omega 1 is equal to I1 by I2, omega 2 by I2, so 2 by 5 m R1 square by 2 by 5 m R2 square is equal to what is R2? R2 means R1 by 3, that will be 9, or 2 pi by capital T2 whole by 2 pi by capital T1, that is T1 by T2 is equal to 9, therefore T2 is equal to T1 by 9 is equal to 24 by 9, that is 2.6, so 2.66, so option C is correct। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে, ইফ মাস অফ প্ল্যানেট ইজ 10% লেস দ্যান দ্যাট অফ আর্থ অ্যান্ড রেডিয়াস অফ প্ল্যানেট ইজ 20% গ্রেটার দ্যান দ্যাট অফ আর্থ,
then the weight of 40 kg person on that planet is. তো সবার আগে বোঝাই যাচ্ছে আমার জি এর এফেক্টটা বের করতে হবে, যেহেতু মাস এবং রেডিয়াস ডিফারেন্ট ওই প্ল্যানেটে, তাহলে পৃথিবীর জি এর সঙ্গে ওই জি এর একটা পার্থক্য থাকবে, তাহলে সেই জিটা আমাকে এখন বের করতে হবে। তো দেখো আমরা জানি স্মল জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এম হচ্ছে মাস অফ দ্যাট প্ল্যানেট, আর হচ্ছে রেডিয়াস অফ দ্যাট প্ল্যানেট। তাহলে আমি যদি এখন জি বাই জিপি করি, G is for Earth and Gp is for that planet, then this becomes m by mp into rp square by r1 r square. তো বলছে দেখো mass of that planet is 10% less than that of Earth, তাহলে m by this is 90 m by 100 into r বলে দিয়েছে 20% greater than that of Earth, और तो rp হচ্ছে 120 r by 100 তার হোল স্কোয়ার বাই r স্কোয়ার। তাহলে এটা হলো 100 by 90 into 120 into 120 by 100 into 100, এটা 100 কেটে গেল, 144 by 99, 144 by 90. So GP, G by GP is like this. So GP equal to 90 by 144 into G. তাহলে এখন ওয়েট হবে দেখো ওই প্ল্যানেটে ডব্লিউপি বললাম আমি, তাহলে ওই প্ল্যানেটে ওর মাস তো চেঞ্জ করছে না 40 কেজি, ইন্টু ওখানের অভিকর্ষজ ত্বরণ জিপি, তাহলে এই এত নিউটনে আসবে। যদি আমি জিপটা বসাই 9.8 ইন্টু এইটা বসাই, তাহলে এটা নিউটনে হবে। তাহলে এখন এটাকে যদি কেজি ওয়েট করি, আবার পৃথিবীর জি দিয়ে ভাগ করতে হবে। নিউটন থেকে যদি কেজি ওয়েট আসতে হয়, আবার পৃথিবীর জি দিয়ে ভাগ করে দিতে হবে 9.8 দিয়ে। তাহলে আমরা এটাকে যদি কেজি ওয়েটে নিয়ে যাই, তাহলে দ্যাট উইল বি 40 জিপি বাই জি, এত কেজি ওয়েট। দেয়ারফোর 40 ইন্টু জিপি বাই জি মিনস 90 বাই 144, দ্যাট ইজ 16, 9 দিয়ে 10, 9 দিয়ে 16, 8 দিয়ে 2, 8 দিয়ে 5, তাহলে 50 বাই 2, দ্যাট ইজ 25 কেজি ওয়েট, 25 কেজি ওয়েট। So option B is correct. Question কি বলছে দেখো, a particle hanging from a spring stretches it by 1 centimeter at Earth's surface. Radius of Earth is 6400 kilometer. 6400 kilometer at a place 800 kilometer above the Earth's surface. The same particle will stretch the spring by. তাহলে আমরা জানি একটা স্প্রিংকে যদি আমি ঝোলাই, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন, একটা মাসকে যদি ঝোলাই স্প্রিং থেকে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে mg ইকুয়াল টু kx হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি mg ইকুয়াল টু kx, therefore k equal to mg by x. স্প্রিং এর k কিন্তু কনস্ট্যান্ট থাকে, আমরা জানি যেখানেই স্প্রিং নিয়ে যাই না কেন k will remain constant for that spring. এবার বলেছে আমি এমন জায়গায় চলে গেছি যে জায়গাটা হচ্ছে 800 কিলোমিটার ওপরে পৃথিবীর থেকে, পৃথিবীর সারফেস থেকে, তাহলে সেখানে জিটা পাল্টে যাবে। তাহলে এর ওপর যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স mg, সেটার মান কমে যাবে, কারণ জি এর মানটা কমে যাবে, তাহলে স্ট্রেচটা কম হবে সেখানে। ঠিক আছে, স্ট্রেচটা সেখানে কম হবে। তাহলে প্রথমে স্ট্রেচ হয়েছিল হচ্ছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার একটা আর্থ সারফেস, আর 800 কিলোমিটার ওপরে স্ট্রেচ কমে যাবে। তার মানে একটাই অপশান দেখো কম আছে, 0.79 সেন্টিমিটার। তো সরাসরি আমরা এটা লিখতে পারি
কিন্তু একটু ভেরিফাই করে দেখা যাক কত আসে। তো আমরা এখন জি ড্যাশ বের করব। জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু, আমরা জানি ফর্মুলা, জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। কারণ 800 কিলোমিটার বলেছে, সেটা 6400 কিলোমিটার থেকে বেশ অনেকটাই, 6400 কিলোমিটারের সেটা 6400 কিলোমিটারের থেকে সমতুল্য ধরা যেতে পারে। তাই আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ব্যবহার করব না, এখানে আমরা সঠিক ফর্মুলাটাই ব্যবহার করছি। জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু, তাহলে আর স্কোয়ার, তাহলে দিস ইজ 6400 বাই 6400 প্লাস 800 তার হোল স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু therefore g into 8 into 8 by 9 into 9, therefore g into 64 by 81। তাহলে এইটা হচ্ছে জি ড্যাশের মান। তাহলে এখন আমি আবার লিখতে পারি k ইকুয়াল টু এম জি ড্যাশ বাই এক্স ড্যাশ, কারণ স্প্রিংয়ের কে তো পাল্টাবে না, কিন্তু জি ড্যাশটা পাল্টে গেছে বলে এক্স ড্যাশ পাল্টে যাচ্ছে। তাহলে এই দুটোকে যদি ভাগ করি, দুটো সমান সমান, তাহলে জি বাই এক্স ইকুয়াল টু g dash by x dash, therefore x dash will be g dash by g into x, g dash by g হচ্ছে 64 by 81 into x, x মানে 1 সেন্টিমিটার। তোমাকে আগেই বললাম যে স্ট্রেচটা সেটা আগের থেকে কম হবে, কম একটা অপশানই আছে, সেটা 0.79, তাহলে এটা নিশ্চয়ই 0.79 কাছাকাছি আসবে। তাহলে অপশান এ ইজ কারেক্ট হিয়ার। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো a tunnel is dug along a diameter of earth. The force on a particle of mass m placed in the tunnel at a distance x from the center. তাহলে এইটা যদি তোমার আর্থটা হয়, তাহলে এটা যদি সেন্টার হয়, আমি যে টানেলটা ডাক করেছি সেটা ধরো এটা এখান থেকে এক্স দূরে কোনো একটা মাস রাখা আছে, সেই মাসটার উপর ফোর্স বের করতে বলেছে, আমার ফোর্স বের করতে হবে। তাহলে আমি এই অবস্থাতে বলতে পারি যে এই মাসটা পৃথিবীটাকে দুটো অংশে ভাগ করেছে, একটা হচ্ছে এক্স ব্যাসার্ধের গোলক, এক্স ব্যাসার্ধের একটা গোলক এটা, আর টোটাল তো পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে এটা ক্যাপিটাল আর মাইনাস এই এক্স ব্যাসার্ধের, তাহলে দিস ইজ আর মাইনাস এক্স ব্যাসার্ধের, আর মাইনাস এক্স বেধের একটা গোলীয় খোলক এইটা। তো আমরা এই অবস্থায় প্রমাণ করা যায় গস ল অফ গ্র্যাভিটেশন থেকে যে এই যে এম মাসটা, সেই এম মাসটা ভেতরের এই যে গোলকটুকু রয়েছে এক্স ব্যাসার্ধের, সেই গোলকটুকুর জন্যই অনলি ফোর্স ফিল করে, খোলকটুকুর জন্য করে না, বা শেলটুকুর জন্য করে না। তাহলে স্মল এমটার উপর ফোর্স যেটা হবে এফ ইকুয়াল টু জি স্মল এম ইন্টু যেটুকু গোলক বেঁচে আছে তার মাসকে আমি লিখছি এম ড্যাশ বাই এক্স স্কোয়ার। কিন্তু এম ড্যাশ হচ্ছে ওই গোলকটার যে মাস, সেটাকে আমি পৃথিবীর মাস এবং পৃথিবীর ঘনত্বের সাহায্যে আমি এটাকে এখন লিখে দিতে পারি। তাহলে খেয়াল করো, জি স্মল এম ইন্টু 4/3 পাই ইন্টু এক্স কিউব, এটা ওর আয়তন, ইন্টু পৃথিবীর গড় ঘনত্ব রো বাই এক্স স্কোয়ার। এটাকে এবার আমি লিখে দিতে পারি জি স্মল এম ইন্টু 4/3 পাই ইন্টু এক্স কিউবটা থাকলো, এই রোটাকে আমি এখন লিখে দিচ্ছি পৃথিবীর টোটাল মাস বাই পৃথিবীর টোটাল আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু এক্স কিউব, আর এক্স কেটে একটা এক্স পড়ে রইল। তাহলে এটাকে পৃথিবীর আর্থের মাস বললাম, এম ই বললাম এটাকে, তাহলে আসছে আলটিমেটলি জি এম ই 4/3 পাই কেটে গেল, এম ই ইন্টু স্মল এম
ইন্টু এক্স বাই আর কিউব। তো অপশন এ হচ্ছে কারেক্ট, এ অপশন কারেক্ট, অপশন এ কারেক্ট। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে 40 দাগ এটা, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ জি অন শিফটিং ফ্রম ইকুয়েটর টু পোলস অন দ্য আর্থ সারফেস। তাহলে ইকুয়েটর থেকে পোলে যাচ্ছি, তার মানে অক্ষাংশের চেঞ্জ হচ্ছে, তাহলে অক্ষাংশের সঙ্গে যে পরিবর্তন আমাকে সেটা গ্রহণ করতে হবে এখানে। আর ডিস্টেন্স কোনো চেঞ্জ হচ্ছে না, সারফেসের ওপরেই আমরা আছি, তাহলে এইচের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যদি নিরক্ষরেখা থেকে মেরুতে চলে যাই, তাহলে নিরক্ষরেখায় যে জিটা ছিল সেটা যদি আমি জি ড্যাশ ধরি, তাহলে সেই জি ড্যাশটা হবে জি মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল আর। তো এটা হচ্ছে তোমার নিরক্ষরেখায়। এখন যদি আমি মেরুতে চলে যাই, তাহলে মেরুতে জি পোল যদি আমি সেটাকে বলি, সেটাতে কিন্তু ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর পরিমাণ আবার বেড়ে যাবে, তার মানে তখন আবার জিতে আমি ফিরে যাব। তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জি ড্যাশ মানে জানি জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কজ স্কোয়ার থিটা। যদি আমরা অক্ষাংশের কথা বলি, তাহলে নিরক্ষরেখায় থিটা হচ্ছে 0 আর মেরুতে থিটা 90, তাহলে মেরুতে কোনো চেঞ্জই হবে না, জি ড্যাশ ইকুয়াল টু জি হবে। তাহলে আমি যদি ডেল্টা জি বাই জি বের করি, অ্যাকচুয়ালি মেরুতে যখন আমি যাব তখন ডেল্টা জি কত হবে, ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর। আর নিরক্ষরেখা থেকে আমি মেরুতে যাচ্ছি, তাহলে নিরক্ষরেখায় কী ছিল, জি ইকুয়েটার ছিল, তার মানে চেঞ্জ আসবে, যে পার্সেন্টেজ চেঞ্জ আসবে নিরক্ষরেখা থেকে মেরুতে গেলে ওমেগা স্কোয়ার আর পরিমাণ জি এর মান বেড়ে যাবে। আর কার মধ্যে বাড়বে, যেটা ইকুয়েটারে ছিল, নিরক্ষরেখা যেটা ছিল, দ্যাট ইজ জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর। তাহলে এইটুকু চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি বৃদ্ধি হবে এইটুকু। তাহলে ওমেগা স্কোয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ যদি করি, তাহলে 1 বাই জি ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর মাইনাস 1 ইন্টু 100%। এই মানটা যদি আমি বসাই, তাহলে এখন দেখো জি বাই ওমেগা স্কোয়ার ক্যাপিটাল, এই মানটা আলাদা করে আমরা যদি বের করে নিই, তাহলে জি বাই ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর ইকুয়াল টু জি বাই ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর মিনস 2 পাই বাই ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার ইন্টু আর। ক্যাপিটাল টি মানে হচ্ছে 24 ঘন্টা আমরা বসাবো, আর আর হচ্ছে 6400 কিলোমিটার যদি বসাই, তাহলে এই মানটা আসে হচ্ছে, তো এটা আসছে দেখো 291.6। ঠিক আছে, এই মানটা তুমি মুখস্থই রাখবা, কাজে লাগতে পারে কিন্তু। তাহলে এবার এই মানটাকে যদি আমি পুট করি, তাহলে আমি ডেল্টা জি বাই জি ইকুয়েটার ইকুয়াল টু পাচ্ছি 1 মাইনাস 291, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরতে পারো 290, এক বিয়োগ হচ্ছে 290 ইন্টু 100%, 9, এটাকে আমি করলাম 100 বাই 29 into 10%, that is 100 by 10 করলাম, তাহলে 100 by 29, that almost 3 by 10%, that is 0.3%, that is 0.3%। তাহলে আমাদের যেটা পাচ্ছি অপশন বি ইজ কারেক্ট, 0.343, হুইচ ইজ অপশন বি এখানে কারেক্ট হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, দ্য ভ্যালু অফ জি রিডিউসেস টু হাফ অফ ইটস ভ্যালু অ্যাট সারফেস অফ আর্থ অ্যাট এ হাইট স্মল এইচ, দেন এইচ এর মান বের করতে হবে। তাহলে উইথ হাইট আমরা যে ভেরিয়েশনটা জানি সেটা হচ্ছে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সারফেস থেকে এইচ উচ্চতায় নতুন যে জি তার ভ্যালু। তাহলে এখান থেকে আমি পাচ্ছি জি ড্যাশ বলেছে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে দিস বিকামস
half g dash by g is half equal to r square by r plus h তার whole square, that is 1 by root 2 equal to r by r plus h. Therefore root 2r equal to r plus h, therefore h equal to root 2 minus 1 into r. Option D is correct. Option D is correct. Next question বলছে দেখো, at what distance from the center of earth the value of acceleration due to gravity g will be half that on the surface. Okay, at what distance from the center of earth the value of acceleration due to gravity g will be half that on the surface. তো এটা আগের কোয়েশ্চেনটাই খেয়াল করো, আগে যে কোয়েশ্চেনটা আমরা করলাম সেটাতেই আমাদের h ইকুয়াল টু এসেছিল রুট 2 মাইনাস 1 ইন্টু আর। রুট 2 মিনস 1.414 minus 1 into r, that is 0.414 into r. h equal to, that means এখানেও d অপশনটা কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে 78, an object of mass m is at rest on earth's surface, escape speed of this object is ve. Same object is orbiting earth with h equal to r, then escape speed is ve dash, then ve dash আর v এর মধ্যে সম্পর্ক কি হবে? তো দেখো যখন ভূপৃষ্ঠে রয়েছে তখন আমরা জানি v escape যেটা হয় সেটা হয় √2gm/r। কোথা থেকে পেলাম? কিছুই না, জাস্ট ভূপৃষ্ঠের টোটাল যে এনার্জি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান অসীমে মোট শক্তি 0 + 0 করলে আমরা এটা পেয়ে যাব, এটা আমরা জানি। এখন h ইকুয়াল টু r এই ডিস্টেন্সেও ঘুরছে পৃথিবী থেকে, এটা আরও r দূরে এরকম একটা কক্ষপথেও ঘুরছে। তাহলে এখানে টোটাল এনার্জি বের করব আমি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি বের করব, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি প্লাস ওর কাইনেটিক এনার্জি বের করব। সেই টোটাল এনার্জি সমান অসীমে টোটাল এনার্জি সমান হবে 0 + 0। তাহলে সেখান থেকে আমি কিন্তু ওখানের এসকেপ ভেলোসিটিটা পেয়ে যাব। তাহলে এখানের কাইনেটিক এনার্জি যদি এখন ওখানের বেগ যদি এসকেপ ভেলোসিটি যদি ভিই হয়, ভি ড্যাশ হয় এই পয়েন্টে, ধরো এই অরবিটে, তাহলে আমরা লিখতে পারি হাফ স্মল এম ভি ড্যাশের স্কোয়ার মাইনাস ওখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2r, দিস ইজ r অ্যান্ড দিস ইজ r 2r, দিস ইজ ইকুয়াল টু 0 + 0। অসীমে টোটাল কাইনেটিক এনার্জি 0 প্লাস পোটেনশিয়াল এনার্জিও 0ই হবে। দেয়ারফর আমি এখান থেকে দেখো পাচ্ছি ভি ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু √g স্মল এম ক্যাপিটাল এম বাই দিস ইজ 2r। আচ্ছা এইটা তাহলে সরি ভি ড্যাশ 2r আর এটা 2 কেটে যাচ্ছে, দ্যাট ইজ 2gm/2r, দ্যাট ইজ আসছে √g স্মল এম ক্যাপিটাল এম বাই r। তাহলে এইটাকে আমার এই ফর্মে আনতে হবে। তাহলে দেখো আমি √2 দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই তাহলে এটা চলে আসছে √2g স্মল এম ক্যাপিটাল এম বাই r হোল বাই 1/√2, that is this is v e by √2, therefore v dash equal to v e by √2। তাহলে আমাদের v e dash equal to v e by √2, option C is correct, option C is correct, v dash equal to v e by √2, option C is correct। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে if the mass of earth were 2 times the present mass, the mass of moon were half the present mass, and the moon were revolving round the earth at the same present distance, the time period of revolution of the moon would be। মাসের চেঞ্জ হয়েছে, পৃথিবীরও মাসের চেঞ্জ হয়েছে, মুনেরও মাসের চেঞ্জ হয়েছে। তাহলে আমি এখন পৃথিবীর চারিদিকে যখন মুন ঘুরছে সেক্ষেত্রে আমি পর্যায়কালের যে ফর্মুলাটা দেখব তার মধ্যে ওদের মাসের কি ডিপেন্ডেন্স আছে।
তাহলে সেটা করবার জন্য আমরা ইকুয়েশন লিখছি, দেখো অভিকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর, এম হচ্ছে চাঁদের মাস, চাঁদ তো ঘুরছে পৃথিবীর চারিদিকে, সেটা হবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি ভি পাচ্ছি দেখো রুট ওভার 2 ক্যাপিটাল 2 ভি পাচ্ছি রুট ওভার জি এম বাই আর। দেখো এখান থেকে মুনের মাস কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে মুনের মাস কিন্তু থাকছে না এর মধ্যে। এবার আমি ভি থেকে পর্যায়কাল পেতে পারি 2 পাই আর বাই ক্যাপিটাল টি ইকুয়াল টু রুট ওভার জি এম বাই আর। কেপলারস ল যেভাবে আমরা প্রুফ করি সেভাবেই আসছি। তাহলে দেখো এখান থেকে ক্যাপিটাল টি স্কোয়ার ইকুয়াল ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এখান থেকে প্রমাণ করি, কিন্তু একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা দেখো 4 পাই স্কোয়ার বাই জিএম, খুব ইম্পর্ট্যান্ট কনস্ট্যান্টটা, ইন্টু আর কিউব। তাহলে এই যে কনস্ট্যান্টটা আমরা বাদ দিই অন্য সময়, সেইটাই এখন ডিপেন্ডেন্সের কারণ হচ্ছে টি এর, কারণ মাস চেঞ্জ হচ্ছে, কিন্তু আর কিন্তু আগের মতোই আছে, আর এর জন্য টি এর কোনো ভেরিয়েশন নেই। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1 বাই এম, therefore টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট এম। therefore আমরা যদি দুটো ক্ষেত্র করি t1 বাই t2 ইকুয়াল টু রুট ওভার m2 বাই রুট ওভার m1। এখন বলেছে এটা পৃথিবীর মাস কিন্তু ক্যাপিটাল এমটা, তাহলে পৃথিবীর মাসটা হয়ে গেছে দ্বিগুণ, তাহলে এটা রুট 2 হয়ে যাবে, তাহলে রুট 2 হয়ে যাবে অনুপাতটা। তাহলে t2 হচ্ছে t1 বাই রুট 2। t1 চাঁদের ক্ষেত্রে থাকে বেসিক্যালি আমরা জানি 28 দিন থাকে, 28 দিনে এক পাক ঘুরে আসে, তাহলে 28 বাই রুট 2 ডেইজ হয়। therefore এখানে রুট 2 দিয়ে 14 রুট 2, দিস ইজ 14 রুট 2 ডেইজ। তাহলে অপশন আমাদের সি অপশন ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো ইফ দ্য আর্থ ইজ ট্রিটেড অ্যাজ এ স্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর অ্যান্ড মাস ক্যাপিটাল এম, ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য অ্যাক্সিস অফ ইটস রোটেশন উইথ পিরিয়ড ক্যাপিটাল টি ইজ। তো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি, এটা যদি তোমার পৃথিবী হয় তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছে, তাহলে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়াল টু হয় আই ওমেগা। আই এই অ্যাক্সিসের রেসপেক্টে হয় 2/5 এম ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে এটা করলে আমার দাঁড়াচ্ছে 4 এম আর স্কোয়ার বাই 5t। therefore অপশন 4 পাই এম আর স্কোয়ার বাই 5t, অপশন এ ইজ কারেক্ট।